বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্থলভাগে বসবাসকারী প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী হলো হাতি। হাতির কানগুলো বড় থাকার কারণে সে কিন্তু তার দেহের আকৃতি কখনোই দেখতে পায় না বা উপলব্ধি করতে পারে না। প্রথমেই কেন হাতির কথা বললাম, একটু পরে ব্যাখ্যায় যাব। আসেন একটু শুরু করতে চাই। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে টানা ৪ বার। সেই ৪ বারেও সিকি ঈদ বোনাসের বয়স দেখতে 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 ২০ বছর পেরোলো। তার বেশিরভাগ সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এক আনাও বৃদ্ধি করার সক্ষমতা সরকার রাখে নাই। এরপরে আসেন, শিক্ষকদের বাড়ি ভাড়া এতই নাজুক, যা বলতেও লজ্জা লাগে, যে চতুর্থ শ্রেণীর আয়াবোয়া থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ পর্যন্ত সবাইকে থুক বরাদ্দ ১,০০০ টাকা। পৃথিবীর কোথাও দূরে থাক, বাংলাদেশের চরাঞ্চলও ১,০০০ টাকা বাড়ি ভাড়া নাই, কিন্তু সরকার ১,০০০ টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন করতে পারে নাই। ৪ বা ৬ সদস্যের সংসারের চিকিৎসা ব্যয় বর্তমান প্রেক্ষাপটে ৫০০ টাকা দিয়ে কি নির্বাহ করা সম্ভব? বর্তমানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট হলো ১,০০০ থেকে ২,০০০ টাকা, ২৫০০ টাকা পর্যন্ত। কিন্তু শিক্ষকদেরকে ৫০০ টাকা থুক বরাদ্দ চিকিৎসা ভাতা দেওয়া হয়। তারপরেও সরকারের চতুর্দিকে চাটুকারদের কারণে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। কিছু কিছু চাটুকার বলে যে শিক্ষকরা ভালো আছে, তাই সরকারের কান বড় থাকার কারণে তার দেহের আকৃতি বুঝতে পারে না। আমরা চাকরির শুরুতে যেমন আমাদের সমস্যা, চাকরি করতেও সমস্যা, চাকরি পরবর্তীতেও আমাদের সমস্যা। সরকার যদি ইচ্ছা পোষণ করত, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাগুলো অনেক আগেই দূরীকরণ করতে পারত। আমি শিক্ষক, শুধু শিক্ষকদের কথা বলি। সাধারণ জনগণের কথা বললে বলবে যে রাজনীতি শুরু করেছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য তুলে ধরতে চাই না। আমি শুধু বলতে চাই যে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ১২,৫০০ টাকা দিয়ে কি একজন শিক্ষক চলতে পারে? যে জায়গায় একজন এলাকা ভিত্তিক যারা পাতি নেতা আছে, তাদের পকেট খরচ দৈনিক ১২,৫০০ টাকা। আর ৪ বা ৬ সদস্যের সংসার নিয়ে জাতির বিবেক নামে খ্যাত বা জাতির রাহবার বা পরবর্তী প্রজন্মের স্থপতি বলে যাদেরকে বলা হয়, তারা কিভাবে ১২,৫০০ টাকা দিয়ে সংসার চালায়? ২ টা উৎসব তারা ৩,১২৫ টাকা দিয়ে কিভাবে তারা করে? তারপরেও বলবে যে সরকার তো শিক্ষায় অনেক উন্নয়ন করেছে। এই যে বললাম যে সরকার উন্নয়ন করছে, অনেক শক্তিশালী, কিন্তু তার দেহের আকৃতি কিন্তু সে দেখতে পায় না। কেন দেখতে পায় না? আমলারা তাদেরকে ভুল বুঝায়, তাছাড়া নেতারা তাদেরকে ভুল বুঝায়। নেতারা সাহস করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনও করে না। বাদ দিলাম আমলাদের কথা, বাদ দিলাম নেতাদের কথা, যারা দেশ পরিচালনা করেন, মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন না যে শিক্ষকরা এত অল্প বেতন পায়? অবশ্যই জানেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেশ পরিচালনা করি না, প্রত্যেকটা খবর আমার কাছে আছে। শিক্ষকরা যে লক্ষ লক্ষ শিক্ষক প্রেস ক্লাবে জড়ো হয়েছে, পুলিশ দিয়ে শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী কি জানেন নাই? আর জেনেছেন বলেই উনি বলেছেন ২টা কমিটি গঠন করার কথা। এখন পর্যন্ত কেন কমিটিগুলো গঠন করা হলো না? আপনারা টানা এত বছর ক্ষমতায় থেকে প্রত্যেকটা সেক্টরে আপনারা উন্নয়ন করেছেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অর্থনৈতিক কি উন্নয়নটা আপনারা করেছেন বলেন তো? পারেন নাই। বললে বলেন যে হ্যাঁ, করা দরকার, করা উচিত, আমরা ভাবছি, আমরা চিন্তা ভাবনা করছি। এটা গবেষণার বিষয়, সরকারের সক্ষমতার বিষয়। সক্ষমতার কারণে কোন কাজটা আটকে আছে বলেন? কোনো কাজ আটকে নেই। শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে, শিক্ষকদের দেয়ার ক্ষেত্রেই শুধু আটকে থাকে। শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দেয়া হয়েছে। সেই বরাদ্দ অধিকাংশই যাবে ট্রেনিং আর বিভিন্ন প্রকল্পে। শিক্ষকদের ভাগ্যে কতটুকু জুটবে আমার জানা নেই। যদিও বর্তমান সরকার বলছে যে আমরা বৈষম্য দূরীকরণের রাজনীতি করি। এটা শুধু সরকার বলছে তা নয়, মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে যেয়ে গিয়ে বলে এসেছেন, আমার সরকার বৈষম্য দূরীকরণের রাজনীতিতে বিশ্বাস করে, আমার সরকার বৈষম্য দূরীকরণের চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী তথা মাননীয় শিক্ষামন্ত্রী বা রাষ্ট্রীয় কর্ণধার যারা, তাদেরকে বলতে চাই, এখন পর্যন্ত সরকারি এবং বেসরকারি বৈষম্য তৈরি করে আপনারা
কতটুকু আমাদেরকে মূল্যায়ন করতে পেরেছেন? অথচ সেই শিক্ষকদেরকে মাননীয় প্রধানমন্ত্রী লাল গালিচা দিয়ে যেতে দিলেন, উনি গেলেন খালি রাস্তায়। উনি শিক্ষকদেরকে কতটুকু সম্মান করেন। কিন্তু আমরা যদি আমাদের অধিকারের কথা বলি, আমাদের টুটি চেপে ধরা হয়। আমাদেরকে বলা হয় সরকারি কোনো সিদ্ধান্তের বিরোধিতা করা যাবে না। আপনারা কি হলফ করে বলতে পারবেন যে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক নিয়েছেন, কোনো ভুল সিদ্ধান্ত নেন নাই? যদি বলেন তাহলে আমি কয়েকটা কথা বলি। আমাদের কাছ থেকে অতিরিক্ত 4% কেটেছেন। কেন? আমাদের স্কেল বর্ধিত হয়েছে, আমাদের দাবি পূরণ করতে হবে। আপনারা কি তা পেরেছেন? পারেন নাই। ছাত্রছাত্রীদের কাছ থেকে ৳১০০ করে নিতে হবে। নিয়েছেন। পেরেছেন? পারেন নাই। ম্যানেজিং কমিটির সংস্কারের বিষয়ে আমরা বলে আসছি। ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা থেকে আমরা মুক্তি চাচ্ছি। আপনারা কি তা দূরীকরণ করতে পেরেছেন? পারেন নাই। আমাদের জীবদ্দশা অর্থনৈতিক সমস্যা দূরীকরণ করতে পারেন নাই। চাকরি পরবর্তীতে আমাদের অর্থনৈতিক দুর্দশাও কিন্তু আপনারা দূরীকরণ করতে পারেন নাই। সম্প্রতি একজন শিক্ষক তার স্ত্রী বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, অথচ উনি অবসর বোর্ডের টাকা পান নাই। আমরা কতই না উন্নয়ন করছি শিক্ষায়, আর এই সকল কথা বললে মাননীয় এমপিরা বা মাননীয় মন্ত্রীরা বলেন যে হ্যাঁ এটা তো করা উচিত, এটা তো হয় না, এত অল্প বেতনে কিভাবে চলে ইত্যাদি। কিন্তু একজন এমপিকে, একজন মাননীয় মন্ত্রীকে সংসদে বলতে দেখলাম না। ইভেন দো মাননীয় শিক্ষামন্ত্রীকেও সংসদে বলতে দেখলাম না যে আমার শিক্ষকদের শিক্ষা ঈদ বোনাসের বয়স 20 বছর পেরোতে যাচ্ছে, আমি একটু তার পরিবর্তন চাই। আমি শিক্ষকদের বাড়ি ভাড়া 1,000 টাকার পরিবর্তন চাই। আমি বলছি যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমি সেই বৈষম্য দূরীকরণের জন্য একটি কথাও সংসদে বলছি না। আমরা কোথায় যাব? শেষমেশ সরকারের কাছে বিভিন্ন চেষ্টা তদবির করে যখন আমরা ব্যর্থ হই, তখন আদালতের দ্বারস্থ হই। আদালতে সুস্পষ্ট রায় দিলে সে আদালতের রায়গুলো ভায়োলেট করা হয়। আমরা যাব কোথায়, কেমন অবস্থায় আছি, আপনারা সহসায় অনুমান করতে পারছেন। তারপরেও আরো কিছু অসহনীয় বিষয় আমাদের মধ্যে সংযোজিত হয়েছে। কারণ যতই স্ট্রিম রোলার চালাবেন, যতই আমাদেরকে নিষ্পেষিত করবেন, আমরা বেসরকারি শিক্ষক কেন, ততই বৈষম্য আরো নতুন নতুন করে তৈরি হবে। যেমন 96,000 শিক্ষক পদ খালি, এর মধ্যে অধিকাংশই হলো মাধ্যমিক পর্যায়ে। আপনারা তা এখনো শিক্ষক পূরণ করতে পারেন নাই। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মাত্র 22,000 শিক্ষকদেরকে সুপারিশ করতে পেরেছেন। কতজন জয়েন করবে তাও কিন্তু জানা নেই। এরপরে আসেন 5,184 জন মাধ্যমিক পর্যায়ে প্রধান শিক্ষক পদ খালি। আমরা আপনাদেরকে বারবার বলে আসছি, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধান যারা আছে তাদেরকে আপনারা নিজ হাতে নিয়োগ দেন, আপনারা দিচ্ছেন না। সুযোগ করে দিচ্ছেন ম্যানেজিং কমিটিকে। তারা কি করছে? এখন নতুন সংযোজন করেছেন, ডিসির প্রতিনিধি থাকবে। বলেন বাংলাদেশে ফেরেস্তা বলতে কি কেউ আছে? সবাই তো ম্যানেজ হয়। আপনারা এই ডিসির প্রতিনিধি দিয়ে কি দুর্নীতি আপনারা ঠেকাতে পেরেছেন বা পারবেন? পারবেন না। তাই সহকারী শিক্ষকদেরকে যেমন এনটিআরসি এর মাধ্যমে বা জাতীয় মেধা তালিকার মাধ্যমে নিয়োগ দেন, এইভাবে যদি প্রতিষ্ঠান প্রধানদেরকে নিয়োগ দিতেন তাহলে জাতি কতই না উপকৃত হতো। আশা করি যে এই সকল বিষয়গুলো আমলে নেবেন। আশ্বাসের বাণী শুধু মুখে বলবেন না, বাস্তবে প্রয়োগ ঘটিয়ে দেখাবেন। আমরা এখন আস্থা হারাতে বসেছি, কারণ টানা 4 মেয়াদের সরকারের কাছে শিক্ষা ঈদ বোনাসের পরিবর্তন হতে পারে না, তা আমরা বিশ্বাস করি না। টানা 4 মেয়াদের সরকারের কাছে 500 টাকার চিকিৎসা ভাতার পরিবর্তন হবে না, তাও আমরা বিশ্বাস করতে পারি না। টানা 4 মেয়াদের সরকারের কাছে 1,000 টাকা বাড়ি ভাড়ার পরিবর্তন হবে না, তাও আমরা বিশ্বাস করতে চাই না। আপনারা আলোচনা করছেন, ব্যবস্থা করছেন, খসড়া প্রস্তাবনা করেছেন, হিসাব নিকাশ করেছেন, অর্থ মন্ত্রণালয়ে দিবেন। তবে দেওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যে বলেছেন যে আমরা বৈষম্য দূরীকরণের রাজনীতি করি, কোনো বৈষম্য রেখে কোনো প্রস্তাব করবেন না। এবং শিক্ষকদেরকে জিতিয়ে দেন, জিতে যাবে দেশ, জিতে যাবে জাতি, এগিয়ে যাবে দেশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যতই আপনারা বিভিন্ন ধরনের উপদেষ্টা নিয়োগ করে শিক্ষকদেরকে ঠকানোর ব্যবস্থা করছেন বা করে আসছেন বা এখনো পায়তারা করছেন সার্বজনীন পেনশনে ঢুকানোর জন্য, আমার অর্জিত টাকা যদি আমি বুক করতে না পারি, তাহলে আমার এই অর্জন করার কি মানে হলো? আমি যদি ধুকে ধুকে মরতে হয়। আশা করি সেই ব্যবস্থাগুলো নেবেন। খুব দ্রুত শিক্ষকদের সমস্যার সমাধান করে আপনারা ইতিহাস রচনা করবেন। কারণ দীর্ঘমেয়াদী দিন আপনারাই ক্ষমতায় আছেন, আপনাদেরকেই তার জবাব দিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।